গ্রামের লোকজন কিন্তু সেদিন আর তাকে খুঁজতে যেতে সাহস করেনি। পরের দিন ভোর ভোর দল বেঁধে অনেকজন খুঁজতে গিয়ে দেখলো মাঠে যাবার মানে জমিতে যাবার রাস্তার কিছুটা আগেই চাপ চাপ রক্ত পড়ে আছে এবং ঘাসের ওপর দিয়ে ঘষ্টানোর দাগ। আজ আমি তোমাদেরকে যে গল্পটা শোনাতে এসেছি এটা জিম করবেট বা কেনেথ অ্যান্ডারসন বা পচাব্দি গাজীর মতো কোনো বিশ্ববিখ্যাত শিকারীর মানুষ খেকো বাঘ শিকারের গল্প নয়। শুনলে অবাক হয়ে যাবে, এমনকি কোনো দেশীয় শিকারীর গল্পও নয়। নয় কোনো শক্তিশালী সাহসী পুরুষের ভয়ঙ্কর মানুষ খেকো বাঘের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে বিজয়ী হয়ে ফেরার ঘটনা। শুনলে তোমরা আশ্চর্য হয়ে যাবে, অবাক হয়ে যাবে। এ হলো এক আদ্যপান্ত গ্রাম্য গৃহবধূ যে সামান্য একটু পাতা নড়লে ভয় স্বামীকে জড়িয়ে ধরে, তেমনই এক গৃহবধূর কাহিনী। স্বামী এবং সন্তানকে রক্ষা করার জন্য এক মা এবং এক স্ত্রী হিসাবে যে বীরত্বের সাহসিকতার কোন জায়গায় এক মহিলা পৌঁছে যেতে পারে, আজকের ঘটনা শুনলে নিজের কানকেই তোমরা বিশ্বাস করতে পারবে না। ঘটনাটা অবশ্য আজ থেকে বহু বছর আগের। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়নি। উত্তরপ্রদেশের এক অখ্যাত গ্রাম রতনপুর, গ্রামটিতে প্রায় 1000 খানেকেরও বেশি লোক বাস করে। বেশ ভালো গ্রাম, চাষবাস বা অন্যান্য ব্যবসা বাণিজ্য গ্রামটা বেশ ভালোই চলে। গ্রামের লোকজনের আর্থিক অবস্থা নেহাত খারাপ না। তার মধ্যে অনেক আছে অত্যন্ত গরিব টাইপের। তো যে স্ত্রী লোকটির কথা বলছি তারা অত্যন্ত গরিব। তখনকার দিনে উত্তরপ্রদেশ বলো, উত্তরাখণ্ড বলো, এইসব যে গ্রামগুলো, এইসবের কিন্তু চারপাশে থাকতো গভীর জঙ্গল। অনেক জায়গাতে, সব জায়গায় বলছি না, অনেক জায়গাতেই গভীর জঙ্গলের মাঝে মাঝে ছোট ছোট এক একটি গ্রাম। এই গ্রামটিও তার ব্যতিক্রম ছিল না। আর এই সব জঙ্গলে থাকতো অনেক বাঘ, সঙ্গে হাতি টাতি তো থাকতোই, শেয়াল ফেয়াল, কিন্তু বাঘও থাকতো। এদের মধ্যে আবার কিছু বাঘ হয়ে উঠতো মানুষ খেকো। সব বাঘ নয়, সব বাঘ মানুষ খেকো হয় না, সেটা তোমাদের এর আগেও বলেছি। তো এই গ্রামটার আশেপাশে যে জঙ্গল ছিল তাতে কিন্তু বেশ কিছু বাঘ ছিল, যার মধ্যে বেশ কয়েকটা ছিল নরখাদক। বাঘ এবং চিতার হামলায় এই গ্রামটা এবং পার্শ্ববর্তী অনেক গ্রামের মানুষই বেশ আতঙ্কিত ছিল। মাঝে মাঝেই গরু, বাছুর, ছাগল এসব বাঘেরা তুলে নিয়ে যেত, বিশেষ করে চিতা বাঘে। তার সঙ্গে শুরু হলো মানুষের ওপর আক্রমণ। যখন তখন মানুষ লোপাট হয়ে যেত। গ্রামের এক চাষি জমিতে যাচ্ছিল চাষ করতে, সে আর বাড়ি ফিরল না। সন্ধে পর্যন্ত বাড়ির লোক অপেক্ষা করলেও সে বাড়ি ফিরল না। গ্রামের লোকজন কিন্তু সেদিন আর তাকে খুঁজতে যেতে সাহস করেনি। পরের দিন ভোর ভোর দল বেঁধে অনেকজন খুঁজতে গিয়ে দেখলো মাঠে যাবার মানে জমিতে যাবার রাস্তার কিছুটা আগেই চাপ চাপ রক্ত পড়ে আছে এবং ঘাসের ওপর দিয়ে ঘষ্টানোর দাগ। তারা সেই দাগ অনুসরণ করে কিছুটা দূরে দেখলো লোকটির আধ খাওয়া দেহ পড়ে আছে, আর সেখানে চিতাবাঘের পায়ের ছাপ তারা লক্ষ্য করলো। তারা আর এগোতে সাহস করলো না, বাঘটাকে খোঁজার কোনো চেষ্টাই করলো না। তবে এ ব্যাপারে তোমাদের আরেকটা তথ্য জানিয়ে দিই, বড় বাঘ এবং চিতাবাঘের মধ্যে একটা পার্থক্য আছে। বড় বাঘ কিন্তু দিনের যে কোনো সময়, যদি মানুষ খেকো হয়, দিনের যে কোনো সময় সে মানুষ শিকার করে। সে ভোর হোক, সে সকাল হোক, সে দুপুর, সন্ধে, রাত, কোনো সময়ই তার কাছে কোনো ব্যাপার না। কিন্তু চিতাবাঘের ক্ষেত্রে ব্যাপারটা একটু ব্যতিক্রম আছে। সে শুধু সন্ধে নামার পর থেকে ভোর পর্যন্ত, অর্থাৎ রাতটুকুতেই সে শিকার করে। দিনের বেলা তার টিকিটিও দেখা যায় না। কোথায় যে সে আত্মগোপন করে বড় বড় শিকারীরাও তার হদিশ পায় না রাতের আগে। এর পরের ঘটনা, একটি লোক শহর থেকে ফিরছিল, মাথায় বোঝা নিয়ে, তাড়াতাড়ি করে পায়ে হেঁটে, যে রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়ে যে রাস্তা গেছে তাড়াতাড়ি পেরিয়ে গ্রামে ফিরতে হবে, কারণ গ্রামে চিতাবাঘের আক্রমণের বিস্তর ঘটনা ঘটছে। অনেকটা পথ চলেও এসেছে, গ্রামের কাছাকাছি চলে এসেছে। হঠাৎ ঝোপের মধ্যে থেকে একটা সরসর করে আওয়াজ। লোকটা আরো দ্রুত পায়ে হাঁটতে লাগলো আর কাছাকাছি কোনো গাছ আছে কিনা খুঁজতে লাগলো। লোকটা সঙ্গে সঙ্গে মাথায় করে যে বোঝাটা নিয়ে আসছিল সেটা তাড়াতাড়ি করে রাস্তার এক পাশে নামিয়ে দিয়ে দ্রুত দৌড়তে শুরু করলো গ্রামের দিকে, কিন্তু যেতে পারল না। মাত্র কয়েক পা, পেছন থেকে এক তীব্র হুঙ্কার তার শরীরের উপর ঝাঁপিয়ে পড়লো একটা চিতাবাঘ, তার গলার টেনে নিয়ে। এরপরের ঘটনা আরো ভয়াবহ। গ্রামে গ্রামে ঢুকে রাত্রে
গবাদি পশু এবং মানুষের সন্ধান চালাতে লাগলো চিতাবাঘটা। গ্রামে বেঁধে রাখা ছাগল, গ্রামের রাস্তায় চড়া কুকুর প্রতিদিন রাত্রে একটা একটা করে লোপাট হয়ে যেতে লাগলো। আর কেউ যদি অসাবধানে একবার বাড়ির বাইরে পা রেখেছে তাহলে সে আর বাড়ির মধ্যে ঢুকতো না, চিতাবাঘের খাবারে পরিণত হতো। গ্রামের লোক দেখলো এ তো মহাবিপদ, কোনোভাবেই এই বাঘকে তারা কবজা করতে পারছে না। আর তাদের আছেই বা কি যে তারা কবজা করবে? লাঠি সোটা। এই দিয়ে কি একটা মানুষকে চিতাবাঘের মোকাবিলা করা যায়? তাও গভীর রাত্রে অন্ধকারে। এখনকার মতন চারিদিকে বিজলি বাতি নেই, তখনকার দিনে থাকা বলতে ছিল লণ্ঠন। তাও গরিব মানুষের সবার বাড়িতেই লণ্ঠনও ছিল না, অনেকের বাড়িতে ছোট ছোট কুপি ছিল, রাত্রে শোবার আগে সেগুলো নিভিয়ে রেখে শুতে হতো। প্রত্যেকের বাড়ির কিন্তু দেওয়ালও মজবুত ছিল না, এমনকি দেওয়ালের দরজা জানলাও সেরকম মজবুত ছিল না। চিতাবাঘটা দরজা জানলা ভেঙে ঘরে ঢুকে মানুষ তুলে নিয়ে চলে যেতে লাগলো। এক ভয়ঙ্কর পরিস্থিতি। গ্রামের লোক তখন সবাই একজোট হয়ে সরকারের দপ্তরে গেল, সরকারকে খবর দিল। সরকার তখন বন দপ্তরে শরণাপন্ন হলো। বন দপ্তর থেকে চিতাবাঘটিকে ধরার জন্য অনেক টোপ দেওয়া হলো, কিন্তু চিতাবাঘটা কোনো টোপেই পা দিল না। এক অবিশ্বাস্য দক্ষতায়, প্রচণ্ড ধূর্ততায় সে টোপ কিন্তু এড়িয়ে যেতে লাগলো এবং মানুষ ধরা সে ছাড়ল না। তখন বন দপ্তর থেকে একজন দক্ষ শিকারীকে সেখানে নিয়োগ করলো। শিকারী সারা রাত গাছে মাচায় উঠে বসে থাকে, কিন্তু বাঘ শিকারে সে সফল হলো না। একদিনের ঘটনা, শিকারী সন্ধ্যের আগেই গাছের একটি মাচায় উঠে বসে আছে, আর গাছের নিচে একটা ছাগলকে টোপ হিসেবে রেখেছে। সে কিন্তু অতন্দ্র দৃষ্টিতে তাকিয়ে আছে নিচের দিকে। আস্তে আস্তে ঘন অন্ধকার হয়ে গেল। গ্রামের লোক সব দরজা জানলা বন্ধ করে শুয়ে পড়ল। কোনো দিক থেকে কোনো সারা শব্দ নেই। হঠাৎ গ্রামের একটু দূর প্রান্তে শেষের দিকে একটা বাড়ির থেকে কান্নার রোল উঠল। বাঘে নিয়ে গেল, মানুষ টেনে নিয়ে চলে গেল। বাঘে ঢুকে ঘরে ঢুকে জানলা ভেঙে ঢুকে মানুষ টেনে নিয়ে চলে গেল। শিকারীর কিছুই করার রইল না। সে ওই রাত্রে আর মাচা থেকে নামলই না। পরের দিন আবার ওই শিকারী অন্য এক গাছে মাছা বেঁধে নিচে টোপ বেঁধে বসে রইল। গভীর অন্ধকার। রাত্রি তখন মোটামুটি 12:30 কি 1টা। শিকারী চুপচাপ বসে আছে গভীর রাত্রে ছাগলটির দিকে লক্ষ্য রেখে। যদি কোনো রকম চিতাবাঘ সেখানে আসে, ওপর থেকে সরাসরি গুলি করবে তাকে। কিন্তু নিয়তির মার সে জানতেও পারল না। চুপি সারে গাছের পেছন দিয়ে তার গাছেই উঠে আসছে তার সাক্ষাৎ মৃত্যু, সেই নরখাদক চিতাবাঘ। চিতাবাঘ মাচার কাছাকাছি এসে পৌঁছেই এক গর্জন করলো। তখন শিকারীর সম্বিত ফিরল। তাড়াতাড়ি পেছন ফিরে বন্দুক তোলবার আগেই চিতাবাঘ তাকে কামড়ে ধরে মাচার থেকে ঝাঁপ মারলো, টেনে নিয়ে গেল তাকে মেরে জঙ্গলের মধ্যে দিয়ে। তাহলে দেখো কত ভয়ঙ্কর, কত ধূর্ত, কত হিংস্র এই চিতাবাঘ। এরপর একদিন গ্রামের রামচরণ সিং হঠাৎ তার গোয়ালের গরুগুলো প্রচন্ড হুটোপুটির আওয়াজ শুনতে পেল। সে বেরোতে যাচ্ছে, তখন তার স্ত্রী তাকে থামিয়ে দিল, বললো খবরদার বেরোবে না। যে মানুষকে চিতাবাঘ গ্রামে ঘুরছে তুমি জানো না, আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। তো রামচরণ সিং তার বউকে বোঝালো যে তার দুধের গাইগুলো যদি চিতাবাঘের আক্রমণে মারা যায় তো তাদের সংসার চলবে কি করে। বললো কোনো চিন্তা নেই, আমি দেখছি। বলে রামচরণ সিং এক হাতে একটা টাঙি নিয়ে আর এক হাতে একটা মশাল নিয়ে গরু বাছুরগুলোর হুটোপুটি শুনে সে গোয়ালের দিকে যেতে লাগলো, মশালটাকে বাগিয়ে ধরে আর এক হাতের টাঙিটাকে শক্ত করে ধরে। গোয়ালের দরজা পর্যন্ত পৌঁছেছে, দেখে একটা দুধের গাই মাটিতে পড়ে আছে এবং তার গলার টুটি কামড়ে ধরে আছে একটা বড় সড়ো চিতাবাঘ। রামচরণ সিং তাড়াতাড়ি তার টাঙিটা তুলে ধরে চিতাবাঘটাকে ভয় দেখাতে লাগলো, কিন্তু ওই পর্যন্তই। পর মুহূর্তেই গরুটাকে ছেড়ে রামচরণ সিং এর ওপর লাফ দিয়ে পড়ল সেই নরখাদক চিতা। যদিও তার হাতে তখনও জ্বলন্ত মশাল ছিল। ছিটকে পড়ল সেই মশাল, ছিটকে পড়ল টাঙি। গরু ছেড়ে রামচরণ সিং এর নরম মাংসর দিকেই লোক গেল চিতা। তার টুটি কেটে তাকে মেরে
টেনে নিয়ে চলে গেল জঙ্গলের ভেতরে। যখন সব বুঝতে পেরে তার বউ দ্রুত ছুটে এলো, ততক্ষণে সব শেষ। এরপর গ্রামের লোক আর ওই গ্রামে থাকতে সাহস করল না। তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল যে সেই গ্রাম ছেড়ে চলে যাবে। এদিকে ওই গ্রামে চম্পা দেবী নামে একটি স্ত্রীলোক বাস করত, তার স্বামী এবং শিশুপুত্রের সঙ্গে। তার স্বামী তার গ্রাম থেকে মোটামুটি 6 ক্রোশ দূরে একটা জায়গায় কাজ করতে যেত। প্রতিদিনই সে কাজ করতে যেত, আর সন্ধ্যের দিকে বা রাত করে গ্রামে ফিরে আসতো, এসে খাওয়া দাওয়া করে শুতো, আবার পরের দিন দিনের বেলা সে কাজে বেরিয়ে যেত। এটাই তার ছিল দৈনন্দিন রুটিন। আর তাদের ছিল একটি 9-10 মাসের শিশুপুত্র। স্ত্রী এতই ভীতু যে তোমরা বললে বিশ্বাস করবে না। একটা গাছের পাতা নড়লেও সে ভয় পেত, সে অন্ধকারকে ভয় পেত, সে বাড়িতে একা থাকতে ভয় পেত, সবেতেই তার ভয়। কোথাও একটা জঙ্গলের মধ্যে খসখস আওয়াজ শুনলে দ্রুত দৌড়ে এসে স্বামীর পেছনে গিয়ে লুকোতো, ঘরের কোনো আসবাবের পেছনে গিয়ে লুকোতো, দরজাকে শক্ত করে বন্ধ করে। তারা অত্যন্ত গরিব ছিল, খুবই গরিব। সেই জন্যই তার স্বামী গ্রাম ছেড়ে অত দূরে গিয়ে কাজ করত। প্রতিদিন সে পায়ে হেঁটেই যেত। সেদিন ছিল করবা চৌথ উৎসব। উত্তরপ্রদেশের এটা একটা বিখ্যাত উৎসব। স্ত্রীরা সারাদিন উপোস করে সন্ধ্যাবেলা চাঁদ উঠলে একটা জালের মধ্যে দিয়ে স্বামীর মুখ দেখে তবে তারা স্বামীর হাত থেকে প্রথম জল খায়, তারপরে তারা উপোস ভাঙে। এটাই নিয়ম। আমি হয়তো পুরোটা সঠিকভাবে বলতে পারলাম না, সঠিকভাবে পুরোটা যেহেতু আমার জানা নেই, এর জন্য আমি দুঃখিত। তো আমি যতটুকু জানি সেটাই আমি বললাম। তোমাদের যদি এর থেকে বেশি জানা থাকে সেটা তো খুবই ভালো। তাহলে তা আমি যেটুকু জানি সেটুকুই বললাম, এর বেশি আমার কিছু জানা নেই। তো সেদিন করবা চৌথ উৎসব, কিন্তু গ্রামে উৎসবের কোনো লেশ মাত্র নেই। বাঘের ভয় তারা তখন তটস্থ। তারা সবাই মিলে ঠিক করলো সেদিনই তারা গ্রাম ছেড়ে চলে যাবে। কারণ প্রত্যেকটা দিন একটা না একটা মানুষ যাচ্ছে ওই চিতাবাঘের পেটে, কিন্তু তাকে কিছুই করা যাচ্ছে না। এই অবস্থায় তো আর থাকা যায় না। তারা তখন সবাই মিলে একজোট হয়ে সিদ্ধান্ত নিল যে তারা সেদিনকেই দুপুরের মধ্যে গ্রাম ছেড়ে সব চলে যাবে। সবাই যে যার মতন ঘর থেকে জিনিসপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র বের করে নিল। এবার সামনের যে শহর সেখানেই তারা চলে যাবে। যতদিন না ওই বাঘটার কোনো হিল্লে হচ্ছে ততদিন তারা আর গ্রামে ফিরবে না। আর ফিরলেও দিনের বেলা আসবে, কিন্তু দুপুরের মধ্যে তারা আবার ওই শহরে ফিরে যাবে। এটাই তারা সিদ্ধান্ত নিল। সবাই সিদ্ধান্ত নিয়েছে। চম্পা দেবীকেও সবাই বলল যে তুমিও আমাদের সঙ্গে চলো, কিন্তু সে যাবে কি করে? তার কোলে 9-10 মাসের একটা বাচ্চা। এবার তার স্বামী ঘরে নেই, স্বামীর সঙ্গে আলোচনা সে করতে পারছে না। সে বলল আমি যেতে পারবো না। তখন গ্রামের সবাই বললো তুমি যাবে না তো কি তুমি গ্রামে একা থাকবে? এই নরখাদকের কবলে তোমাকে ফেলে রেখে চলে যাব? আর গোটা গ্রামে যদি কোনো লোক না থাকে তাহলে তুমি বাঁচতে পারবে না তার হাত থেকে, তোমাকে মরতেই হবে। তখন বললো যে যা কপালে থাকে থাকবে, আমি যেতে পারবো না, কারণ আমার স্বামীর অনুমতি নেওয়া নেই, এবং সব থেকে বড় কথা স্বামী জানেও না। সে তো সকালে বেরিয়ে গেছে, সে তো ফিরবে রাত্রে, আর এখন তো দুপুরবেলা। আমি যদি চলে যাই সে তো আমার কোনো খোঁজই পাবে না, সে তো রাত্রে এসে আমাকে খুঁজেই পাবে না। তা আমি কি করে যাবো? তখন গ্রামের লোক অনেক বোঝানোর পরেও সে রাজি হলো না। তখন তাকে তারা রেখে দিয়ে চলে গেল। আর গ্রামের মুখিয়া তাকে বলে গেল যে ভালো করে দরজা কপাট বন্ধ করে বসে থাকবে, স্বামী এলে স্বামী ডাকলে তবেই দরজা খুলবে, তার আগে কিন্তু কোনোভাবেই দরজা খুলবে না। তো চম্পা দেবী বললো ঠিক আছে, আচ্ছা আমি তাই। এরপর গ্রামের লোক চলে যাওয়ার পর দিনের বেলা অতটা অসুবিধা হলো না। সে ঘরের কাজকর্মগুলো সারলো। রাতে স্বামী এসে খাবে, টুকটাক রান্না বান্নাও সে করে ফেললো। গ্রামে তো কোনো লোক নেই, তার একটু গা ছমছম করতে লাগলো। যেখানে চারপাশে দরজা খুলে বেরোলেই এর সঙ্গে দেখা হয়, রাস্তা দিয়ে ও যায়, গলি দিয়ে সে যাচ্ছে, কথা বলছে। গ্রামের দিকে যেমন হয়, কেউ কারোর সঙ্গে কথা না বলে রাস্তা দিয়ে এক পাও যায় না। কিন্তু দরজা খুলে বেরোচ্ছে আর গা ছমছম করছে দিনের বেলাতেও। চারিদিক জঙ্গল ঘেরা, গ্রামে একটা প্রাণী নেই। যাই হোক, তবুও সে মুখ বুঝে ছেলের মুখের দিকে তাকিয়ে সব কাজ সেরে ফেলল। এবার সন্ধে হবার আগেই সে ঘরে ঢুকে পড়ল। ঘরের দরজাটাকে লাগালো। দরজাটা কিন্তু সেরকম মজবুত নয়, মাত্র একটা খিল। আর বাইরে একটা উঠোন আছে, উঠোনে একটা দরজা আছে, সেটাও নিতান্তই অমজবুত দরজা। আবার সেটা আটকানোর জন্য না আছে কোনো খিল, না আছে কোনো হুড়কো বা ব্যাটাম, শুধু একটা দড়ি দিয়ে দরজাটাকে বেঁধে রাখতে হয়। সে শক্ত করে দরজাটা দড়ি দিয়ে বেঁধে রাখলো, ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল।
দিয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে চুপ করে বসে রইল। সে তখন তার রীতিমতো ভয় ধরে গেছে। গ্রামে তো কেউ কোথাও নেই, চারিদিকে ঝিঁঝির আওয়াজ, নানা রকম রাতচরা পাখিরা ডাকছে, আর কোনো আওয়াজ নেই, জনমনিষ্ঠী নেই। এটা যখন তার মনে হচ্ছে যে গোটা গ্রাম ভুতুড়ে, সে একা, তখন কিন্তু তার ভয় আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল। ভয় তখন সে আর নড়তে পারছে না। সে বাচ্চাটাকে কোলে নিয়ে ঘরের এক কোণে চুপচাপ বসে ঠক ঠক করে কাঁদতে লাগলো। তখন সে ভাবছে, আমি কি ভুল করলাম, ওদের সঙ্গে চলে গেলেই হতো। কিন্তু আবার পরক্ষণেই তার মনে হলো যে তার স্বামী তো আসবে রাত্রিরে, তার স্বামী তো তাকে এসে দেখতে পেত না, যে সে তো স্বামীর জন্য থেকে গেল, সে ঠিকই করেছে, উচিত কাজই করেছে, স্ত্রীর উচিত কাজই করেছে। তখন আবার সে মনে কিছুটা সাহস সঞ্চয় করে চুপচাপ বসে রইল, সে কোনো আওয়াজ করছে না। খানিক বাদে তার খুব কষ্ট হতে লাগলো, ভয় ও আতঙ্কে সে কেঁপে কেঁপে উঠতে লাগলো। সে একটু কাঁদলো, মুখে হাত চাপা দিয়ে কিছুক্ষণ কাঁদলো। তারপরে দেখলো যে না, বেশি আওয়াজ করা যাবে না, রাত হয়ে এসছে, এখন তো চিতাবাঘ আসতে পারে। কিন্তু সে কান্নার দমক থামাতে পারলো না। এরপর বেশ জোরে জোরে কাঁদতে লাগলো। তার কান্না কিন্তু তার ঘরের চৌকাঠ ছাড়িয়ে চারপাশে ছড়িয়ে পড়লো। আতঙ্কে তার কান্নার দমকও বেড়ে গেল, সে জোরে জোরে কাঁদতে লাগলো। সে কাঁদছে কিন্তু ভয়ে, অন্য কোনো কারণ নেই। খানিক বাদে সে ছেলেটাকে এনে ঘরের যে একমাত্র ছোট্ট চৌকি ছিল সেখানে এনে শুইয়ে দিল। শুইয়ে দিয়ে এবার বসে বসে আবার কাঁদতে লাগলো। তখন এক ফালি চাঁদ উঠেছে, কিছুটা অন্ধকার কেটে গেছে। তার উঠোনে সে দরজা খুলে এসে বাইরে দাঁড়ালো। বাইরে দাঁড়িয়ে সে চিৎকার করে খানিক কাঁদতে লাগলো। পরক্ষণেই তার মনে হলো যে এরমভাবে ফাঁকা উঠোনে এসে দাঁড়িয়ে তো সে ঠিক করছে না। সে আবার ঘরে ঢুকে পড়লো, আবার দরজা এঁটে দিল, কিন্তু সেখানেও তার মন বসছে না। তার মনে তখন হঠাৎ এক অজানা আতঙ্ক গ্রাস করলো যে গ্রামে তো কেউ নেই, তার স্বামী তো রাত্রে হেঁটে হেঁটে ফিরবে। গ্রামে ঢোকা মাত্রই সে যদি চিতাবাঘের হাতে পড়ে, চিতাবাঘ যদি তাকে হত্যা করে, তাহলে কি হবে? তার তো সর্বস্ব গেল। এটা তো সে ভেবে দেখেনি আগে। তখন বউটা একটা বোকার মতন কাজ করলো। সে আবার দরজা খুলে উঠোনে বেরোলো। উঠোনে বেরিয়ে এবার চিৎকার করতে লাগলো যে তার স্বামীকে সে সচেতন করছে যে এই গ্রামে কেউ নেই, রাত্রে এই গ্রামে কেউ নেই, তুমি এই গ্রামে ফিরো না রাত্রিরে। এই বলে সে চিৎকার করতে লাগলো, দুটো হাতকে মুখের কাছে জড়ো করে। সে এমনই বোকা, সে জানতো তার স্বামী সেখান থেকে 6 ক্রোশ দূরে, মানে প্রায় 10 মাইলের মতন দূরে কাজ করছে। তার পক্ষে এটা শুনতে পাওয়া সম্ভব নয়। তবুও যদি সে রাস্তায় থাকে, যদি সে গ্রামে ঢুকে পড়ে, সেই জন্য সে সেইটা ভেবে চিৎকার করতে লাগলো। কিন্তু তার চিৎকারের কোনো উত্তর কেউ দিল না। তখন সে আবার ঘরে ঢুকে পড়ল, কারণ ঘরে যে রয়েছে তার একটা দুগ্ধপোষ্য বাচ্চা, তাকে আবার কোলে নিয়ে দরজা বন্ধ করে সে একটা ভাঙা ড্রামের পেছনে চুপ করে লুকিয়ে থাকলো, আবার কাঁদতে লাগলো। এমন সময় গ্রামের কুকুরগুলো খুব চিৎকার করতে লাগলো, গ্রামের ছাগলগুলো গরুগুলো চিৎকার করতে লাগলো। তার মনে হলো এই চিৎকার তো এদের স্বাভাবিক চিৎকার নয়, এ একটা ভয় মিশ্রিত, আতঙ্ক মিশ্রিত চিৎকার। এই চিৎকার সে প্রতি রাতেই শুনেছে, এ স্বাভাবিক চিৎকার নয়। তাহলে কি গ্রামে বাঘ ঢুকেছে? তার তখন যেটুকু শক্তি অবশিষ্ট ছিল সেটুকুও চলে গেল। সে মরা পাতার মতন থরথর করে কাঁপতে লাগলো, আঁকড়ে ধরল তার শিশু সন্তানকে বুকের সঙ্গে। হঠাৎ তার মনে হলো তার ঘরের চারপাশে কোনো একটা ভারী জানোয়ার চক্কর কাটছে, তার নিঃশ্বাস প্রশ্বাসের আওয়াজ সে ওইখান থেকে বসে পাচ্ছে, এবং সেই জানোয়ারের সঙ্গে তার ব্যবধান মাত্র একটা পাঁচির, তার বেশি কিছু নয়, মাটির দেওয়াল। খানিক বাদেই সে তার নিঃশ্বাসের আওয়াজও পেল, একটা চাপা গড়গড়ানি সে যেন শুনতে পেল। তখন সে ভাবল যে আজ রাত্রে নিশ্চয়ই কোথাও কিছু না পেয়ে তার ঘরেই হানা দেবে এই চিতাবাঘ। তাহলে তো তার শিশু পুত্রকে সে খেয়ে নেবে, তাকেও খেয়ে নেবে, তাহলে তার স্বামী এসে তো বিপদে পড়বে। এই কথা ভেবে তার আরো ভয় বুক হিম হয়ে গেল। সে যে কোনো মূল্যে তার শিশু সন্তানকে বাঁচাতে চায়, সে যে কোনো মূল্যে তার স্বামীকে বাঁচাতে চায়। কেঁদে উঠল তার প্রাণ, তার মাতৃ হৃদয়। এই শিশু সন্তানকে সে যেভাবে হোক আগলাবে। কেঁদে উঠল তার পতিপরায়ণা প্রাণ, সে যে কোনো উপায় তার স্বামীকে এই ভয়ঙ্কর বিপদের হাত থেকে বাঁচাবে। তাতে
তাকে চিতাবাঘ খায়, খাক, কোনো আপত্তি নেই। তখন সে একটা বিরাট বোকামির মতন কাজ করলো। সে তখন কি করলো, ধীরে ধীরে ঘরের দরজাটা খুলে ফেললো, বেরিয়ে এলো বাইরের উঠোনে। বাইরের উঠোনে এসে সে চিতাবাঘের জন্য অপেক্ষা করতে লাগলো। চিতাবাঘ উঠোনে ঢুকবে, তাকে হত্যা করবে, তাকে টেনে নিয়ে জঙ্গলে চলে যাবে, তাকে খাবে। সেদিনের মতো বেঁচে যাবে তার শিশু সন্তান, বেঁচে যাবে তার স্বামী। তার স্বামী রাত্রে বাড়ি ফিরবে, তাকে দেখতে না পেয়ে সব বুঝতে পারবে, শিশু সন্তানকে নিয়ে অন্যত্র সরে যাবে। সে তার নিজের জীবনের বিনিময় নিজের জীবনকে বলি দিয়ে বাঁচিয়ে দিয়ে যাবে তার স্বামী ও সন্তানকে। এটাই ছিল তার মনোবাসনা। সে আর এক মুহূর্ত দেরি করলো না। সে উঠোনে দাঁড়িয়ে থাকলো বাঘের প্রতীক্ষায়। এদিকে তার ঘরের দরজা খোলা, খাটে শোয়ানো আছে সেই শিশু সন্তানকে। সে আবার চেঁচিয়ে তার স্বামীকে বলল, আজ রাতে তুমি এই গ্রামে এসো না, আমি উঠোনে দাঁড়িয়ে আছি, বাঘ আমাকে ধরে নিয়ে যাবে, বাঘ আমাকে খাবে, কাল ভোরবেলা তুমি এসে বাচ্চাকে নিয়ে এই গ্রাম থেকে সরে যাবে, আমার বাচ্চাকে তুমি বাঁচিও। এই কথা বলে সে সেখানে দাঁড়িয়ে রইল। সে অপেক্ষা করতে লাগলো বাঘের। এমন সময় তার পাঁচিলের বাইরে, তার দরজার বাইরে কোনো একটা জন্তুর আগমনের ইঙ্গিত সে পেল। সে দরজার একটা ফাঁক দিয়ে দেখলো সেই ভয়ঙ্কর চিতাবাঘ তার দরজায় এসে গেছে। সে সেখানে দাঁড়িয়ে এবং হালকা হালকা গর্জন করছে। শরীর তার হিম হয়ে গেল। হঠাৎ তার অন্যরকম মনে হলো। সে মনে করলো কি, বাঘ যদি ঘরে ঢোকে তাকে হত্যা করবে, তাকে হত্যা করার পর হয়তো বাঘ সোজা আবার ঘরে ঢুকবে, সেখানে তো তার শিশু সন্তান শোয়ানো আছে, তাকে তো বাঘ ছাড়বে না, তাকেও হত্যা করবে। এবং বাঘ যদি সেখানে ঘাপটি মেরে বসে থাকে এবং তার স্বামী রাত্রিরে ফিরলে তার ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে তাকেও হত্যা করে, তাহলে তো তার এই পরিকল্পনা কার্যকরী হবে না। তার স্বামী এবং সন্তান দুজনেই মারা যাবে, তাদের পরিবারটাই চিতাবাঘের সাথে শেষ হয়ে যাবে তার এই বুদ্ধির দোষে। তখন সে অন্য পরিকল্পনা করল। সে আবার দেখে নিল দরজার উল্টো দিকে চিতাবাঘ মাটিতে বসে পড়েছে, সামনের পা দুটো গোটানো, লেজ ঝাপটাচ্ছে, অর্থাৎ সে দরজা দিয়ে ঢোকার একটা চেষ্টা করছে। ঠিক সেই সময় তার চোখ গেল, আধো অন্ধকারে তার চোখ গেল পাঁচিলের গায়ে ঝোলানো তার স্বামীর কুড়ুলটার দিকে। সঙ্গে সঙ্গে তার মাথায় একটা অন্য বুদ্ধি এসে গেল, শিহরণ খেলে গেল তার ভয়ার্ত শরীরে। তার শরীর থেকে ভয় ডর উধাও হয়ে গেল। তার মনে তখন শুধু একটাই চিন্তা, না, তাকে মরলে চলবে না, তাকে বেঁচে থাকতে হবে, তার স্বামী সন্তানের জন্য তাকে বেঁচে থাকতে হবে। তার মনে সে সাহস সঞ্চয় করলো। সে কুড়ুল হাতে সে দাঁড়িয়ে রইল দরজার পাশে, অপেক্ষা করতে লাগলো সেই চিতাবাঘের। বাঘটিও প্রচন্ড ধূর্ত, প্রচন্ড হিংস্র, প্রচন্ড সাহসী। হঠাৎ দরজায় প্রবল আঘাত, দরজা কেঁপে উঠল। আবার আঘাত, এবার দরজার নিচের অংশ ভেঙে গেল। সঙ্গে সঙ্গে চিতাবাঘের প্রকাণ্ড মুন্ডু সে দরজা দিয়ে প্রবেশ করল। আধো অন্ধকারে তার লাল চোখ দুটো জ্বলে উঠল। হিংস্র মুখটা, মুখ দিয়ে লালা ঝরছে। ক্ষণিকের জন্য ভয়ার্ত দৃষ্টিতে চম্পা দেবী তাকে দেখল। সঙ্গে সঙ্গে তার মনে জেগে উঠল তীব্র মাতৃত্ববোধ। সে চালিয়ে দিল তার কুড়ুল বাঘটার গলা লক্ষ্য করে। সেই কুড়ুলের অভ্যর্থ কোপ পড়ল বাঘের গলায়। এই আচমকা আক্রমণে বাঘ যেন দিশেহারা হয়ে গেল। সে তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে চাইল সেখান থেকে, কিন্তু না, বাঘ পারল না। কারণ সে যে মুহূর্তে বেরোতে গেল, দরজার কপাট দুটো সমান সমান হয়ে তাকে, তার গলাটাকে বাধা দিল বেরোতে। সে মাথা বার করতে পারল না। পর মুহূর্তেই নেমে এলো কুড়ুলের দ্বিতীয় কোপ, বাঘের মাথা লক্ষ্য করে পড়ল বাঘের মাথায় দ্বিতীয় কোপ। বাঘ তখন যন্ত্রণায় রক্তাক্ত অবস্থায় চিৎকার করে উঠছে। চম্পা দেবীর হাতের কুড়ুলের তৃতীয় কোপ পড়ল বাঘের দু চোখের মাঝখানে। সেই কুড়ুলের ফলা ঢুকে গেল বাঘের মস্তিষ্ক ভেদ করে। বাঘ তখন প্রচন্ড রাগে, প্রচন্ড যন্ত্রণায়, প্রচন্ড তীব্র টান দিয়ে ভেঙে ফেলল দরজা। ছিটকে বেরিয়ে গেল সেখান থেকে।
রক্তাক্ত অবস্থায় চিৎকার করতে করতে সেই স্থান ত্যাগ করে দৌড়ে পালালো। সেখানেই কুড়ুলটা ফেলে দিয়ে কাটা পাঁঠার মতন থরথর করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গেল চম্পা দেবী। মধ্যরাতে হঠাৎ তার চোখে মুখে জলের ছিটের অনুভব করলো, তার জ্ঞান ফিরে এলো। আচমকা চমকে উঠে সে দেখে তার স্বামী তাকে ওখান থেকে তুলছে। সে স্বামীকে কাছে পেয়ে জড়িয়ে ধরে কেঁদে উঠল এবং আবার অজ্ঞান হয়ে গেল। তখন তার স্বামী তাকে আস্তে আস্তে তুলে ঘরে নিয়ে গিয়ে শোয়ালো এবং পুরো ব্যাপারটা দেখে অবাক হয়ে গেল। সেখানে চাপ চাপ রক্ত এবং তার কুড়ুলটা পড়ে আছে, তার স্ত্রীর সারা শরীরে রক্ত মাখা। সে ব্যাপারটা কিছু সেরকম বুঝতে পারলো না। তারপরে সে দরজা বন্ধ করে দিয়ে ভোর হবার অপেক্ষা করতে লাগলো। ভোর হতেই সে চিৎকার করে গ্রামবাসীদের উদ্দেশ্যে বলল যে তোমরা কে কোথায় আছো, শিগগিরই চলে এসো, দেখো আমার স্ত্রী এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে আর এখানে চারিদিকে চাপ চাপ রক্ত। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই গ্রামবাসীরা যারা যেখানে ছিল তারা তাদের গ্রামে ফিরে এলো এবং চম্পা দেবীর এই অবস্থা দেখে তারা অবাক। ততক্ষণে চম্পা দেবীর জ্ঞান আবার ফিরে এসেছে। তখন তার স্বামী বলল, ব্যাপারটা কিরকম হলো আমি তো কিছু বুঝতে পারছি না, কারণ এখানে কুড়ুল পড়ে আছে, চাপ চাপ রক্ত, দরজায় রক্ত, আমার স্ত্রীর শরীরে রক্ত, আর রাস্তার ধারে, গ্রামের রাস্তার ধারে দেখলাম চিতাবাঘটা মরে পড়ে আছে। তখন চম্পা দেবীকে জিজ্ঞাসা করায় সে সমস্ত ঘটনা বলল। গ্রামের লোক কি ভাষায় তাকে বাহবা দেবে, কি ভাষায় তাকে ধন্যবাদ দেবে তারা ভেবে পেল না। সবাই তার এই মহিয়সী মহিলার চরণ স্পর্শ করার জন্য ব্যস্ত হয়ে উঠল। তার থেকে যারা বড় গ্রামের বয়স্ক মানুষ, মুখিয়া, তারাও বাদ গেল না। তারা তাকে দেবী মনে করে, তারা তাকে ভগবানেরই আরেক রূপ মনে করে তাকে বন্দনা করতে লাগলো। এইভাবে এক অত্যন্ত ভীতু গ্রাম্য মহিলা মুহূর্তের সাহস সঞ্চয়ে তার স্বামী এবং সন্তানকে বাঁচানোর তীব্র বাসনায় এক মানুষকে ধুরন্ধর চিতাবাঘের সম্মুখীন হয়ে তাকে কুপিয়ে হত্যা করার ঘটনা ভারতবর্ষে তো বটেই, মনে হয় সারা বিশ্বের ইতিহাসেও এরকম কোনো নজির নেই। শিকারীরা তো দূর থেকে গুলি ছুড়ে হত্যা করে, আর এক হাতের ব্যবধানে চিতাবাঘটাকে যেভাবে হত্যা করলো কোনো প্রশংসাই এর জন্য যথেষ্ট নয়। সেই থেকে চম্পা দেবী হয়ে গেল ওই গ্রামের বীরাঙ্গনা। এটা কিন্তু পুরো সত্যি ঘটনা, কোনো বানানো গল্প এটা নয়। তোমাদের এই গল্পটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আজ তাহলে এ পর্যন্তই, আবার আসবো অন্য গল্প নিয়ে। আজ তাহলে আসি, নমস্কার।